জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সেনাবাহিনীতে ইউনুস ঘনিষ্ঠদের বিদায়, নতুন সমীকরণের ইঙ্গিত সেনাপ্রধানের, থাকছে প্রতিবেদনে। প্রধানমন্ত্রী সেনাপ্রধান জোটে অসহায় জামায়াত শিবির, থাকছে প্রতিবেদনে। অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ, জেনারেল ওয়াকারের চরম শত্রু কে, থাকছে প্রতিবেদনে। প্রধানমন্ত্রী হয়ে অ্যাকশন শুরু তারেক রহমানের, থাকছে প্রতিবেদনে। প্রধানমন্ত্রীকে ফাঁপুড়ে ফেলেছে শেখ হাসিনা, মার্চেই হবে অগ্নি পরীক্ষা, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সেনাবাহিনীতে ইউনুস ঘনিষ্ঠদের বিদায়, নতুন সমীকরণের ইঙ্গিত সেনাপ্রধানের। বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার ৫ দিনের মধ্যে প্রথম দফায় এবং ১০ দিনের মধ্যে দ্বিতীয় দফায় সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল ঘটল। প্রথম দফায় ২২ ফেব্রুয়ারি সেনাবাহিনীর ৬ কর্মকর্তাকে বদলি করার পর ২৬ ফেব্রুয়ারি আরও ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এই রদবদল নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এই রদবদল একটি রুটিন প্রক্রিয়া, কিন্তু জাতীয় নির্বাচনের পরে পরে বাহিনীতে ২ দফায় রদবদল নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহলে এই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। বিশেষ করে মোহাম্মদ ইউনুসের আমলে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটি পক্ষের সঙ্গে সরকারের দূরত্ব ছিল ওপেন সিক্রেট। বাহিনীতে ইউনুসে যারা ঘনিষ্ঠ ছিলেন তাদের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে। কাগজে কলমে তারা চাকরিতে বহাল থাকলেও তাদের এমন জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে যেগুলিকে বলা হয় পানিশমেন্ট পোস্টিং। আবার সেনাবাহিনীর এমন বদলির সঙ্গে বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলির প্রভাবের সঙ্গে সম্পর্ক আছে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেনা সংশ্লিষ্টরা মনে করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে পরে যেভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট ঢেলে সাজাচ্ছেন তাতে একটি বিষয় পরিষ্কার। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে তিনি সেনাবাহিনীর হ্রাস শক্ত হাতে ধরার ইঙ্গিত দিচ্ছেন, আর তিনি সেটা করছেন ইউনুস প্রশাসনের ঘনিষ্ঠদের বাদ দিয়ে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশাসনিক এবং নীতি নির্ধারণী পর্যায়ে সেনাপ্রধান বা চিফ অফ আর্মি স্টাফ বাহিনীর সর্বোচ্চ পদ। আরও একটি গুরুত্বপূর্ণ পদটি হল কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি। সর্বশেষ রদবদল অনুযায়ী এনডিসির কমান্ডেন্ট হিসেবে এতদিন দায়িত্ব পালন করে এসেছেন মোহাম্মদ শাহিনুল হক। তাকে বদলি করা হয়েছে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে। অপরদিকে কিউএমজির দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমানকে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডেন্ট হিসেবে বদলি করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ফাইজুর রহমান কিছুদিন ডিজিএফআইজেতে ছিলেন, তারপর কিউএমজি হিসেবে দায়িত্ব নেন। নতুন সরকারের আমলে লেফটেন্যান্ট জেনারেল রহমানকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদ থেকে সরিয়ে এনডিসির কমান্ডেন্ট করা হয়েছে। নতুন কিউএমজি শাহিনুল হক একসময় সিজিএস ছিলেন। তিনি সেনা সদর দফতরের এমজিও হিসেবেও একসময় দায়িত্ব পালন করেন। বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবং ক্ষমতানহর পদটি হল সিজিএস। সেনাবাহিনীর অপারেশন, গোয়েন্দা তথ্য ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে প্রধান তিনি। ২২ ফেব্রুয়ারি সেনা সদর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে বাহিনীর সদর দফতরে সিজিএস করা হয়েছে। পরের গুরুত্বপূর্ণ পদটি হল প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ। সাধারণত সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান হিসেবে তিনি কাজ করেন। এই পদে যিনি বসেন তিনি সরাসরি প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকেন। অধ্যাপক ইউনুসের আমলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন এসএম কামরুল হাসান। জনশ্রুতি আছে এই কামরুল হাসান ইউনুসের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। বাহিনীতে ইউনুসের প্রভাব বিস্তার করতে তার একটা সক্রিয় ভূমিকা ছিল। তাকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রকে বদলি করে দেওয়া হয়েছে। সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের রাষ্ট্রদূত হিসেবে না পাঠিয়ে কেবলমাত্র পররাষ্ট্র মন্ত্রকে পাঠিয়ে দেওয়া এক ধরনের পানিশমেন্ট পোস্টিং। এটা অনেকটা দফতরবিহীন কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়। পদোন্নতি পেয়েছেন দিল্লিতে বাংলাদেশে হাই কমিশনে কর্মরত এক সেনাকর্তাও। বাংলাদেশ সেনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমান এতদিন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে কর্মরত ছিলেন। তাকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। বাংলাদেশ সেনার ৫৫তম ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী হয়েই অ্যাকশন শুরু তারেক রহমানের,
তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বেশ কিছু দৃষ্টান্তমূলক পদক্ষেপ করেছেন। বিএনপি নেতারা যখনই হাতে আইনের শাসন তুলে নিচ্ছেন বা তুলে নেওয়ার চেষ্টা করছেন, তখনই তাকে পদক্ষেপ করতে দেখা গিয়েছে। প্রশ্ন হল, তারেক গণমানুষের আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারবেন? এগুলো কি শুধুই লোক দেখানো? যেহেতু তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং সদ্য দায়িত্ব নিয়েছেন, সেই জন্যই জনমানুষে একটা ইতিবাচক মনোভাব তৈরি করার উদ্দেশ্যে নিয়ে তার এই সব পদক্ষেপ, নাকি সত্যিকার অর্থেই আগের সব শাসকদের থেকে তিনি একটি ব্যতিক্রমী হয়ে থাকতে চান? ধরা যাক বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসের ঘটনা। সেখানে দলের বেশ কয়েকজন কর্মী ঢুকে তাণ্ডব চালান। খবর কানে যেতেই তাদের গ্রেফতার করতে তারেক রহমান পুলিশকে নির্দেশ দেন। আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর লিংকনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে হাজির করানো হয়। আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়। তারেক রহমান এক প্রকার চাপে পড়েই সাদিকুরকে গ্রেফতারের নির্দেশ দেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত। এজলাসে হামলার ঘটনায় বিচারক থেকে আইনজীবী সকলেই একযোগে জানিয়ে দেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাই তারা আদালতে আসবেন না। সেই হুমকির প্রেক্ষিতেই তারেক রহমান আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেফতারের নির্দেশ দেন বলে মনে করা হচ্ছে। তবে এই যুক্তি খণ্ডন করছে আরও একটি ঘটনা। বেড়িবাঁধার ২২টি মেহগানি গাছ কাটার অভিযোগে কিশোরগঞ্জের মিঠামনিন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সুপার বলেন, মিঠামাইন উপজেলা সদরের কামালপুর বেড়িবাঁধের গাছ কেটে ফেলার ঘটনায় জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বিএনপি সুপ্রিমো তারেক রহমানের কানে খবর যেতেই তিনি ওই সভাপতির সদস্য পদ বাতিলের নির্দেশ দেন। দলীয় নেতৃত্ব দ্রুত সেই সিদ্ধান্ত কার্যকর করে। প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান কতদিন মানুষের এই আবেগকে সম্মান দিতে পারবেন? হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন দলে একবার শুদ্ধিকরণ প্রক্রিয়া চালু করেন। দলে যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে এবং সেই সব অভিযোগের প্রমাণও পাওয়া যায়, সেই সব নেতাদের তিনি দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। কিন্তু পরবর্তী দেখা গেল দুর্নীতি বিরোধী অভিযান একসময় ক্যাসিনো বিরোধী অভিযানে পর্যবসিত হয়। কারণ এত দুর্নীতির ঘটনা সামনে আসতে শুরু করে, যা সামলে দেওয়া সম্ভব ছিল না হাসিনার। ফলে তিনি দলে শুদ্ধিকরণ প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। ব্যাপারটা দাঁড়িয়েছিল পশম বাঁচতে গেলে কম্বল টেকে না দশার মতো। সালটা ২০১৯-এর সেপ্টেম্বর। সারা দেশে শোরগোল ফেলে দেয় সংবাদ মাধ্যমের একটি খবর। ক্যাসিনো বিরোধী অভিযান শুরু করে পুলিশ। ১৮ সেপ্টেম্বর রাজধানীর ইয়াং মেন্স ফাকিরাপুল ক্লাব থেকে শুরু হয় অভিযান। একই রাতে অভিযান চলে ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স ক্লাব, মুক্তিযুদ্ধ সংসদ ক্রীড়া চক্র, গোল্ডেন ঢাকা বাংলাদেশ ক্লাবে। জব্দ করা হয় ক্যাসিনোতে জুয়া খেলার বিপুল সামগ্রী। গ্রেফতার করা হয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ভুইয়াকে। ২০১৪ সালে বিরোধী দলবিহীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় আওয়ামী লীগ। তারা দ্বিতীয়বার সরকার গঠন করে। এরপরেই লাগামহীন দুর্নীতি অনিয়মে জড়িয়ে পড়েন দলের অনেক নেতা। পরে অবশ্য বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট, তারেকুজ্জামান রাজীব, হাবিবুর রহমান মিজান, মাইনুল হক মঞ্জু, যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুইয়া, জি.কে. শামীমকে গ্রেফতার করা হয়েছিল। ক্যাসিনো বিরোধী অভিযানেও দেখা গেল সীমাবদ্ধতা। যুবলীগের তৎকালীন সভাপতি ওমর ফারুক শেখ পরিবারের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। এখানেই তারেক রহমানের সাম্প্রতিক নেওয়া পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে। তিনি তার পদক্ষেপ চালিয়ে যেতে পারবেন তো, নাকি শেখ হাসিনার মতো তাকেও একটা সময় থেমে যেতে হবে?